যদি এরা আমাদের দলে যোগ দেয় তাহলে আমরা গোকুলে হুলস্থুল করে দেব। একদম এরকম ভাববে না ভাই, কখনোই না। অসম্ভব, আমরা ওদের দলে কখনোই যাব না। যতক্ষণ না গোপালের ময়ূরের পালকও ফিরিয়ে দিচ্ছে ততক্ষণ ও আমাদের দলে কিছুতেই আসতে পারবে না। কারণ এখন বৃন্দা, সুবল আর সুদামাকে নিয়েই আমাদের দল পূর্ণ হবে। আর এই দলই কংস মামার সাথে বড় খেলা খেলবে। নাক ডাকার আওয়াজ পাচ্ছি। আমার মনে হয় এটা আমার মনের ভুল। তোমাদের দুজনকে মহারাজ কংস একটা কাজের জন্য পাঠিয়েছিল, আর তোমরা দুজন এখানে নাক ডেকে ঘুমোচ্ছ। রোহিণী দিদি, দিদি প্রণাম রোহিণী বৌদি। প্রণাম দিদি। প্রণাম। যাত্রা কেমন হলো? সব ভালোভাবে হয়েছে দিদি। চলো মধুমঙ্গল। বলরাম, কেমন আছো তুমি? ভালো আছি মা। রোহিণী বৌদি, এই হলো মধুমঙ্গল, ঋষি সন্দীপনের পুত্র। ও কিছুদিন আমাদের সাথেই থাকবে। দীর্ঘজীবী হও। আরে আমি জিজ্ঞাসা করছি, কি খবর পেয়েছো তোমরা দুজনে? কিছু বলবে? আমি আবার বাড়িতে এসে গেছি। এবার এদের স্মৃতি ফিরিয়ে আনার সময় এসে গেছে। আরে যশোদা, তাড়াতাড়ি এসো। উনি ওনার পুত্র কৃষ্ণকে নিয়ে কোনো এক আশ্রমে গেছেন। বাড়িতে তো এখন শুধু শ্রীমতী রোহিণী আছেন। ওনার এক পুত্র আছে যার নাম বলরাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, সব মনে পড়েছে। ওই যে ওই বাচ্চাটা হলো কৃষ্ণ, আর উনি ওর মা যশোদা, আর উনি 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 যশোদার স্বামী নন্দ, আর ওই ছেলেটা ও কৃষ্ণের বড় ভাই বলরাম। আর এই তৃতীয় বাচ্চাটা, ওর ব্যাপারে তো কিছুই জানি না আমরা। ওই স্ত্রী রোহিণী, ও এনার কোনো আত্মীয় হবে। গোকুলে থাকে না ও। যদি এই খবরটা মহারাজ কংসের কাছে না পৌঁছো তাহলে উনি আমাদের সবাইকে মেরে ফেলবে। আর এখনো পর্যন্ত তুমি মথুরা যাওনি কেন? কিভাবে যাবে? আমি তো তোমাদের স্মৃতি কিনে নিয়েছিলাম। আমরা তো মথুরা যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় ঋষি গর্গের আশ্রমে আমাদের ঘুম পেয়ে গেছিল। যখন ওখানে ঘুম ভাঙলো তখন আমরা আমাদের কাজে এখানে চলে আসি, কিন্তু এখানেও ঘুম পেয়ে যায় আমাদের। আর যখন আমাদের ঘুম ভাঙলো তখন আপনারা চলে এসেছেন। আরে গোপাল, তোমার ময়ূরের পালক কোথায়? গোপাল, কোথায় হারালি ময়ূরের পালক? দাদাকে জিজ্ঞেস করো মা, আমার ময়ূরের পালকটা কাকে দিয়ে এসেছে। ভাই, ওই ঘটনা ভুলেও মনে করিও না। ময়ূরের পালক ছাড়া আমাদের গোপালকে খুব ফাঁকা লাগছে। হ্যাঁ দিদি। গোপাল, এত দুঃখ পাওয়ার কিচ্ছু হয়নি। আমি এক্ষুনি ময়ূরের পালক আনছি। দাদাই ময়ূরের পালক অনেক বড় খেলা খেলবে, আপনি শুধু দেখতে থাকুন। তোমার কথা তো আমি বুঝতেই পারি না ভাই। খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন দাদা। এই না, আমার সোনা গোপাল। তুই এখানে বস আর বিশ্রাম কর, আমি এক্ষুনি আসছি। ভাই, তুমি তো বলেছিলে যে যতক্ষণ না আমাদের দল তৈরি হচ্ছে ততক্ষণ কংস মামার কাছে আমাদের কোনো প্রকারের খবর পৌঁছবে না। হ্যাঁ, আরে দল এবার তৈরি হয়ে গেছে দাদা। আরে কোন দল? আমাদের দল এখনো কোথায় তৈরি হয়েছে? যাদের সাথে আজ দেখা হলো দাদা, সেই সুবল, সুদামা আর আপনার প্রিয় সখী বৃন্দা। বৃন্দা? না না, কখনোই না। ওর নামও উচ্চারণ করবে না আমার সামনে। আপনি কিভাবে রাজি হবেন দাদা, সেটা বলুন। যতক্ষণ না ও তোমার ময়ূরের পালক ফিরিয়ে দিচ্ছে এবং আমাদের কাছে ক্ষমা চাইছে ততক্ষণ ওই কন্যার বিষয়ে আমি কোনো কথাই শুনবো না। আরে দাদা ছাড়ুন না,
এত বড় গোকুলে এরকম ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। এটা কোনো ছোট বিষয় নয়, ও আমার ভাইয়ের ময়ূরের পালক নিয়ে চলে গেছে। এই ময়ূরের পালক পরে আমার কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু কৃষ্ণকে তো আমার থেকেও বেশি সুন্দর লাগছিল এই ময়ূরের পালকটা লাগিয়ে। আমি ওর কাছ থেকে ওই ময়ূরের পালকটা নিয়ে ঠিক করিনি। আমার যখনই ওর সাথে দেখা হবে আমি ময়ূরের পালকটা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে বৃন্দা। কাল সূর্যাস্ত পর্যন্ত আমি থাকব, কিন্তু যদি আপনার পরিকল্পনা সফল না হয় তাহলে আর এক মুহূর্তও থাকব না। বাইরে তাকান মহারাজ, আপনার সময় প্রায় সমাপ্ত। দিদি মহারাজকে অধর্মের পথে চলার জন্য প্ররোচিত করছে। ওর এখান থেকে চলে যাওয়াটাই উচিত হবে। আর ওই দৈব শিশুর সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেই সেটা মহারাজের জন্য অত্যন্ত শুভ হবে। হ্যাঁ দিদি, আমারও মনে হয় তোমার চলে যাওয়াই উচিত। অস্তি, তোমার এত সাহস আমার প্রিয়তমাকে আমার বিরুদ্ধেই উস্কাচ্ছ? না মহারাজ, আমার এরকম কোনো মনোবাসনা নেই। আমি তো বলতে চাইছিলাম। সত্য হও। মহারাজ জয় হোক। মহারাজ, ওই দৈব বালকের আর ও যে পরিবারে থাকে সেই পরিবারের সমস্ত তথ্য পাওয়া গেছে মহারাজ। এটা তো একদম ঠিক হলো না। বিস্তারিত বলো অক্রূর। মহারাজ, ওই বালক দৈব নন্দের বাড়িতে থাকে, আর ওর নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ? নন্দগোকুলের প্রধান। নন্দের স্ত্রীর নাম হলো যশোদা। কৃষ্ণের একজন বড় দাদাও আছে যার নাম হলো বলরাম, আর বলরামের মায়ের নাম হলো রোহিণী। কি বললে? রোহিণী মহারাজ। রোহিণী? বাসুদেবের প্রথম পত্নী রোহিণী। এর মধ্যে তো আশ্চর্যের কিছু নেই যে দেবকীর যে অষ্টম পুত্রকে আমরা খুঁজে বেড়াচ্ছি সে তো ওরই রক্ষণে থাকবে। আচ্ছা, তাহলে এরা সব দল গড়েছে। আর একটা কথা মহারাজ, ওই যে ছোট্ট বালক যাকে দৈব মনে হয়, আমরা জানতে পেরেছি যে পুতনার মৃতদেহর কাছে ওই ছিল, আর সপ্তাসুরের সময়ও ওই বালককে ওখানেই দেখা যায়। ও মাথায় ময়ূরের পালক ধারণ করে মহারাজ। ময়ূরের পালক? এটা ভালো অক্রূর। আমার ওই পালকের ব্যাপারে বিস্তারিত জ্ঞান প্রাপ্তি হলো। শুনলে তো প্রাপ্তি, এবার নিজের বিচার বদলে দাও। শুধু সংবাদ পেয়ে কি হবে মহারাজ? আপনি এখানে বসে বসে কি করবেন? সর্বদার মতো কোনো অসুরকে পাঠাবেন, আর সে মৃত্যুবরণ করবে। আমি এখানে আর থাকব না। আমি তো বলেছিলাম প্রাপ্তি, এইবার এই মহাবলী কংস কিছু বিশেষ করবে।